বাংলাদেশের ১১১টি ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে। এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। কথা বলছি তার সঙ্গে। বিলু ভাই, প্রস্তুতি চলছে, আমরা কাগজে কলমে বলছি বটে, কিন্তু আপনি যে জায়গায় প্রস্তুতি চলছে সেই জায়গায় আছেন, সেই জায়গার পরিস্থিতি এখন কেমন? এটা কি একটি উৎসবমুখর পরিস্থিতি, নাকি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তার বেদনা মানুষকে কিছুটা গ্রাস করছে? কি দেখছেন আপনি, জানাব হাসিবুর রহমান বিলু? খালেদ ভাই, ঠিক যে আপনার প্রথম কথাটাতে আসি, এটা কি ধরনের অনুভূতি, কি ধরনের ঠিক উচ্ছ্বাস, এটা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব না। আমি কিছুক্ষণ আগে বেশ কিছু লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এখনো ঠিক বিশ্বাস করতে পারছে না যে বাপ দাদা বা তারও আগে থেকে যে সমস্যাটার মধ্যে তারা এতদিন ছিল সেটা যেন রাতারাতি সমাধান হয়ে গেল, এটা তারা ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। আর আমি যে জায়গাটায় আছি এটা কুড়িগ্রামের একেবারে সবচেয়ে বড় ছিটমহল, এবং এই ছিটমহল যেটা দাসিয়ারছড়া, এখান থেকেই কিন্তু আসলে ছিটমহলের আন্দোলনটা শুরু হয়েছে, যার সাথে ভারতীয় অংশেরও সম্পৃক্ততা ছিল, এবং দুই দেশের যারা ছিটমহলবাসী তারা কিন্তু আন্দোলনের যে বিষয় ভিত্তিটা এখান থেকে রচনা করেছে। এবং সব মিলে এইখানকার মানুষের আনন্দটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ছিটমহলগুলোর চেয়ে বেশি। এখানকার জনসংখ্যাও প্রায় এখনকার মতো প্রায় 10,000-এর মতো, আর আয়তনও প্রায় 1650 বিঘার মতো, একরের মতো, আর এখানকার জনসংখ্যাও বেশি। আর আরেকটা বিষয় একটু বলে রাখি যে এখানে কিন্তু এমনও ছিটমহল রয়েছে যেখানে জনসংখ্যা নাই, আবার কোনোটাতে 2 জন মানুষও আছে, কিন্তু এই ছিটমহলটা মানুষের কিন্তু উচ্ছ্বাস এবং আনন্দ, এটা ঠিক বহিঃপ্রকাশ করার মতো বিষয় আমার কাছে জানা নেই, কোনোভাবে এটা বহিঃপ্রকাশ করা সম্ভব না। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের যে অংশটা, ঠিক সেখানে কিন্তু এই ছিটমহল বিনিময়কে কেন্দ্র করে ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, এবং মঞ্চের কাজ কিন্তু বেশ কিছুটা এগিয়েও গেছে। এবং এখানকার লোকজন আমাকে বলছে যে আগামী শুক্রবার সন্ধ্যায় এখানে সর্বশেষ এখান থেকে ভারতীয় পতাকা নামানো হবে, তারপরে দুই দেশের যে বিনিময় চুক্তি, সেই বিনিময় চুক্তির আলোকেই কিন্তু শনিবার সকাল থেকে প্রতিদিনই কিন্তু এখান থেকে উঠবে বাংলাদেশের পতাকা। জনাব হাসিবুর রহমান বিলু, সহকর্মী মাসুদ কার্জন আছেন এখন কুড়িগ্রামে। আমরা একটু মাসুদ কার্জনের সাথে কথা বলছি। এর মধ্যে আপনি যদি এই দাসিয়ারছড়ার কোনো অধিবাসী আমাদের সঙ্গে কথা বলতে চান, এরকম কেউ যদি থাকে, আপনি যদি একটু দেখেন যে তার অনুভূতিটা আমরা একটু শুনতে পারি কিনা। আমরা একটু জনাব মাসুদ কার্জনের সঙ্গে কথা বলি। মাসুদ, আমরা এখন যে দাসিয়ারছড়া আপনি আছেন, সেই মূল ভূখণ্ডের সাথে বা কুড়িগ্রামের সাথে সেই যোগাযোগ ব্যবস্থাটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন, সেখানকার রাস্তাঘাট, যাওয়া এবং পরিস্থিতি সেটি কিরকম, সহজে যাওয়া যায়, এবং রাস্তাঘাটের পরিস্থিতি যদি আপনি একটু জানান আমাদের। মাসুদ, আমরা যেখানে দাসিয়ারছড়া আসছি, যে ছিটমহলটিতে আছি, এখানে আসলে অনেকটাই দুর্গম, এরকমটি বলা চলে যে একেবারেই দুর্গম এলাকা। আমরাও এখানে খুব সকালে যখন এসছি, রওনা হয়েছি, বেশ অনেকটা কাঁচা রাস্তা পেরিয়েই কিন্তু এখানে আসতে হয়েছে। তবে রাস্তা আছে, আসার মতো রাস্তা আছে, তো একেবারেই কাঁচা রাস্তা, বেশ অনেকটা রাস্তায় কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তার পার হয়েই কিন্তু এই আমাদেরকে ছিটমহলে আসতে হয়েছে। এবং এখানকার যে আমরা আসার পর থেকে সকালে বিভিন্ন জনের সঙ্গে কথা হয়েছে, যারা যাচ্ছেন, যারা থাকছেন, বিভিন্ন জনের সঙ্গে কথা হয়েছে। আমরা দেখছি যে এখানকার মানুষজন যে ছিটমহলের বাসিন্দা, তাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি কিছুক্ষণ আগে একটা সাইনবোর্ড দেখে এসেছি যে একটা দাসিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে শুধু সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে কোনো স্থাপনা নেই, বা সেখানে কোনো স্কুল বা কলেজ বা স্কুলে কোনো স্থাপনা নেই। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে যে সাইনবোর্ড আছে কিন্তু কোনো স্থাপনা নেই, লেখা আছে 1937 সালে সেটি স্থাপিত, তার কারণটা কি? তারা বলছেন যে 1937 সালে সেই স্কুলটি ছিল, এবং 1947 সালের পরে যখন এই বিভক্ত করা হয় এবং এই দাসিয়ারছড়া ছিটমহলটি যখন ভারতের হয়ে যায় বা ভারতের ভূখণ্ড বলে পরিচিত হয়ে যায়, কিন্তু মূল ভূখণ্ডই পড়েছে বাংলাদেশের মধ্যে, ফলে আর এখানে কোন নাগরিক সুযোগ সুবিধা ছিল না, ফলে স্কুল বা কলেজ বা সেই স্কুলটিও কিন্তু সেখানে আর হয়নি। এবং তারপরে আমরা দেখছি যে এখানকার লোকজনের যে যুদ্ধ, তারা কিন্তু বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করেছেন, এবং তারা পাশের গ্রামে গিয়ে সেখানে তারা হয়তো জমি কিনেছেন, সেই জমি কিনে সেখানে হয়তো একটা ঠিকানা ব্যবহার করেছেন বাংলাদেশে, সেই ঠিকানা ব্যবহার করে তারা স্কুলে গেছেন, কলেজে গেছেন, পড়ালেখা করেছেন, এরকম কিন্তু অনেকেই আছে। এবং মেয়েদের সঙ্গেও আমরা যারা দেখেছি যে মেয়েরাও, যে আজকে সকালে বেশ কিছু মেয়ে আমরা দেখেছি যে ফুলবাড়ি কলেজ আছে, এখান থেকে অনেক দূরে, এবং রাস্তার সবটুকুই কাঁচা রাস্তা, অনেক মেয়েরা দেখেছি যে সাইকেল চালিয়ে সেই কলেজ। আরেকটি বিষয় আমার একটু কৌতূহল হচ্ছে যে এই অঞ্চলে মানুষের প্রধান পেশা কি, তারা আসলে কি করেন? তারা কি মূলত কৃষিজীবী এবং সেই কৃষি পণ্য তারা কাছাকাছি কোন বাজারে নিয়ে যান, কিভাবে নিয়ে যান এখন আর কি, বিনিময়ের আগ পর্যন্ত তারা কি করেন?
কৃষি জমি মূল পেশা কৃষি এবং একমাত্র পেশা কৃষি এইরকমটি বলা চলে। এবং এখানকার একটা কথা প্রচলিত আছে যে এখানকার মাটিতে আসলে সোনা ফলে, এরকম স্থানীয় লোকজন বলছে। তারা প্রচুর ধান পায়, ধান বুনলে কিছুদিন আগে বড় কেটেছে, বড় ধান ঘরে উঠেছে। তারা এখানে যারা গৃহস্থ আছে তারা অনেক ধান পেয়েছেন এবং ভালো ফলন হয়েছে। এবং এই ধানগুলো, আমাদেরও প্রশ্ন ছিল, আপনার যেরকম কৌতূহল ছিল যে এখানে কৃষি জমি হচ্ছে, বিভিন্ন রকম যে ফল হচ্ছে, আম হচ্ছে, পটল হচ্ছে, বিভিন্ন রকম সবজি হচ্ছে, তারা যে বিষয়টি তারা পাশের বাজারে নিয়েই আসলে সেগুলো বিক্রি করতেন। এবং যদিও আমরা দেখেছি যে এখানকার যে যদিও এটি ইন্ডিয়ার বলে পরিচিত, ইন্ডিয়ার ছিটমহল বলে পরিচিত, কিন্তু যারা মানুষ ছিল তারা একেবারেই বাঙালি সংস্কৃতির সঙ্গে তাদের আচার আচরণ, চাল চলন এবং তাদের যে পেশা সব কিছুই। মাসুদ কার্জন, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে কথা বলবো নিশ্চয়ই পরের খবরে। আমরা একটু জনাব হাসিবুর রহমান বিলু আপনার কাছে আসি। যে বিলু ভাই, আপনি কি এই দাসিয়ার ছড়ার কোনো একজন অধিবাসীকে আমরা দেখতে পাচ্ছি, তার কাছে কি একটু জানতে চাইবেন যে এই মুহূর্তে তিনি কি ফিল করছেন? আপনি বলছিলেন যে বংশ পরম্পরায় যে ছিটে তারা বাস করছেন, হঠাৎ করে সেই সমস্যাটি সমাধান হয়ে যাওয়ার পর তারা বিষয়টি কিভাবে দেখছেন, সেটি যদি একটু জানতে পারতাম। জি জি, খালেদা আপনি ঠিকই বলেছেন। আমার সামনে যিনি আছে, এখানে কিন্তু লেখাপড়া করার সুযোগ খুব কম, তারপরে উনি এসএসসি পর্যন্ত পড়েছেন এবং সে মূলত কৃষি কাজ করে। তার বাপ দাদারাও এই ছিটমহলে ছিল। এই যে হঠাৎ করে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্কের পর এই ছিটমহল বিনিময় হয়ে গেল, এটা সম্পর্কে আপনার অনুভূতি কি একটু যদি আমাদেরকে বলতেন। আমি এতদিন ধরে দেখে আসতেছি, আমার বাবা আমার দাদা দাদি সবাই জীবনযাপন করে আসতেছে। ওনারা এতদিন ধরে ইন্ডিয়ান নাগরিক হিসেবে বসবাস করছিল। এখন আমরা দেখতেছি এই যে বাংলাদেশ হইতেছে, এ কারণে আমরা খুব খুব আনন্দিত। এই যে অনুভূতিটা, এটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে প্রকাশ করতে চাচ্ছেন? এই যে আপনাদের এখানে আয়োজন হচ্ছে, সেই আয়োজনে আপনি কিভাবে নিজেকে সম্পৃক্ত করবেন? মানে যেভাবে সম্পৃক্ত করব সে ভাষাটা আমার জানা নেই। জনাব হাসিবুর রহমান মানে বিলু, যে আনন্দ- হাসিবুর রহমান বিলু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দাসিয়ার ছড়ার কৃষক ভাইকে। মাসুদ কার্জন, আপনাকেও ধন্যবাদ। আমরা পরের সংবাদগুলিতে নিশ্চয়ই আপনাদের কাছে আবার আসবো। আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।